মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যতদিন এই রাজ্যে আমাদের মতো ইউটিউবাররা আছে এবং তারা কাজ করছে ততদিন ২৬-এ তার জয়ের পথ কোনো সময়ই মসৃণ নয়। উল্টে যেভাবে আমরা সামনে নিয়ে আসছি সত্যিটা, যেভাবে আমাদের মুখটাকে বন্ধ করা যাচ্ছে না, দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই সরকারের আসল ছবিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, তাতে আমাদের মুখ এইভাবে চলতে থাকলেই ২৬-এ তার পরাজয়টাও হতে পারে। আর তাই কি তিনি আতঙ্কে ভুগছেন? কদিন আগেই আপনারা শুনেছিলেন আমার বোনের মতো রোজিনা রহমান বঙ্গ টিভি, তাকে কলকাতা হাইকোর্ট চত্বরেই কিভাবে কালো কোটধারী মহিলা আইনজীবীদের দিয়ে হেনস্থা করা হয়েছিল। থানায় এফআইআর করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো অবধি কোনো রকম কোনো স্টেপ নিয়ে উঠতে পারেনি। এখনো পুলিশ ঘুমোচ্ছে। কি করে করবে? 14 তলা থেকে যে নির্দেশ আসেনি। আর রোজিনা রহমানের পর এবার কি টার্গেট আমি, শুদ্ধশীল ঘোষ? কেন এই কথা বলছি টার্গেট? আমি সুনির্দিষ্ট কিছু প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে আনবো। আজকে সকালেই আমার আইনজীবী আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন। একটা ইমেল এসেছে তার কাছে এবং তার স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন। সেখানে কোনো এক আইনজীবী রাজ্যের তরফ থেকে তাকে জানিয়েছেন যে আগামীকাল একটি মামলা, সেই মামলার নাম্বারও দেয়া রয়েছে। সেই মামলাতে অ্যা এটা মেনশন হবে এবং সেখানে তাকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কোন মামলা? হঠাৎ করে এই মামলা নিয়ে এরকম একটা জায়গা তৈরি হলো, এখানে চলে এলো। এই মামলাটি হচ্ছে আ একটা অত্যন্ত পুরনো মামলা। অত্যন্ত পুরোনো মামলা মানে প্রায় ১ বছরের কাছাকাছি মামলা। গত বছর লোকসভা নির্বাচনের আগে একটা খবর ভাইরাল হয়েছিল, মিডিয়াতে এসেছিল। কি খবর? না, আ বাগদা থানায় জনৈক এক কর্মী, বিজেপি কর্মী, তিনি একটি অভিযোগপত্র দাখিল করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর আ করতে চান। তার কারণ তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যেটা বিভ্রান্তিকর এবং তার ফলে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। সেই নিয়ে একটি খবর করেছিলাম এবং সেই জন্য বাগদা থানা আমাকে বাগদা থানায় হাজির হয়ে সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই নিয়ে অত্যন্ত তৎপরতা দেখায়। ভুলে ভরা একাধিক নোটিশ পাঠায়, আমার বাড়িতে চলে আসে এবং একদিনের মধ্যেই ২ বার নোটিশ সার্ভ করা হয়, ২ দিনের মধ্যে ৩ বার নোটিশ সার্ভ করিয়ে, মানে উদ্দেশ্যটা পরিষ্কার, যেন-তেন প্রকারেণ আমাকে সেখানে নিয়ে যেতে হবে এবং হয়তোবা গ্রেপ্তার করতে হবে। তো সেই মামলায় আমি চলে যাই কলকাতা হাইকোর্টে আমরা আইনজীবীদের পরামর্শ মতো এবং সেই মামলাটা মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত শুনানি করেন। একদিনই শুনানি হয়। দেখতে পাচ্ছেন ডেটটা, 20-3-2024 শেষ শুনানি হয় এবং সেই মামলায় কিছু নির্দেশ দেওয়া হয়। সেই মামলাটাই নতুন করে রাজ্য আবার খোলার চেষ্টা করছে। আমি এখানে স্পেসিফিক কিছু জিনিস দেখাবো। সেই মামলায় যে একদিন শুনানি হয়েছিল, সেই শুনানির পর মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত কি রায় দিয়েছিলেন? সেই রায়ের পুরো রায়টা দেখাচ্ছি না, যেটা একদম স্পেসিফিক নির্দেশিকা ছিল সেই অংশটা আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলা হয়েছে, আ কপি অফ দ্য এফআইআর বি হ্যান্ডেড ওভার টু দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার ইন কোর্স অফ দ্য ডে। যেদিনকে এই মামলার রায় বেরিয়েছে সেই ২০ তারিখ, সেই ২০ তারিখেই এফআইআর এর কপি আমাদের হাতে যেন তুলে দেওয়া হয়। কেননা তখনও অবধি আমি জানি না আমার বিরুদ্ধে এফআইআর কি হয়েছে, কি সেখানে বক্তব্য হয়েছে, কেন পুলিশ ডাকতে চাইছে, সেই কপি আমাদের তখনও তুলে দেওয়া হয়নি। আদালত পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেয়। এরপর opposition if any be filed within 2 weeks from this date, ঠিক আছে? Reply if any be filed within a year, week their form. এবার এখানে বলা হচ্ছে যে এই নিয়ে যে রায়টা আছে সেইটা নিয়ে যদি কোনো এফিডেভিট দেওয়ার থাকে ২ সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশকে জমা দিতে হবে এবং তার যদি কোনো কাউন্টার রিপ্লাই আমরা দিতে চাই, তারও ১ সপ্তাহের মধ্যে আমরা সেটা জমা দিতে পারি। অর্থাৎ ২০শে মার্চের রায়, ২ সপ্তাহ মানে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তাদেরকে এটা জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে লিস্ট দিস ম্যাটার ফর হিয়ারিং আফটার 3 উইকস আন্ডার দ্য হেডিং ফর অর্ডারস। এবার অর্ডার দেওয়া হবে ৩ সপ্তাহের মধ্যে এই মামলাটা আবার লিস্টিং করার জন্য তিনি বলেন। দ্য ইনভেস্টিগেশন এজেন্সি শ্যাল নট ফাইল এ রিপোর্ট ইন এ ফাইনাল ফর্ম উইদাউট লিভ অফ দিস কোর্ট। কোর্টকে না জানিয়ে, কোর্টের নির্দেশ ছাড়া কোনো ফাইনাল রিপোর্ট পুলিশ দিতে পারবে না। দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি শ্যাল নট অ্যারেস্ট দ্য পিটিশনার ইন কানেকশন উইথ দ্য ইনস্ট্যান্ট কেস ডিউরিং, মানে এই ব্যাপারে আমাকে গ্রেপ্তার করতে পারবে না, সেটাও বলে দেওয়া হয়। In the event for the investigating officer wants to interrogate the petitioner
ফর দ্য প্রেজেন্ট দ্য সেম শ্যাল বি ডান থ্রু ভিডিও কনফারেন্স উইথ এ প্রায়ার নোটিস অফ 48 আওয়ার্স। 48 ঘন্টার নোটিশ দিয়ে আমাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশ পাওয়ার পর পুলিশ আমাকে 48 ঘন্টারই একটা লিঙ্ক দিয়ে দেয়। 48 ঘন্টা বাদে আমাকে ইন্টারোগেট করতে চায় এবং তখনও পর্যন্ত কিন্তু এফআইআর এর কপি তুলে দেয় না। মানে আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই যে জায়গাটা আছে তার জন্য 48 ঘন্টার নোটিশ দিতে হবে, এই জায়গাটা আছে এটা মেনশন করে ইমিডিয়েটলি একে ধরো। কিন্তু এফআইআর এর কপি যে ফার্স্টেই বলে দিয়েছে, সেই এফআইআর কপি দেয় না। আমি তারপর তার রিপ্লাইয়ে জানাই যে আমাকে এফআইআর কপি এখনো দেওয়া হয়নি আদালতের নির্দেশ মতো। তারপর আমাকে এফআইআর কপি সার্ভ করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি সেখানে পুলিশকে বলি যে এই যে ইন্টারোগেশন করবেন সেখানে আমার আইনজীবীও উপস্থিত থাক, এটা আমি চাই। সুতরাং সেই জায়গা থেকে আমার আইনজীবী যদি এখানে মানে অনলাইনে যেহেতু করবেন, তাকেও এই লিঙ্কটা শেয়ার আপনারা করে দিন। পুলিশ বলে আপনি আপনার আইনজীবীকে নিয়ে যোগাযোগ এখানে ইন্টারোগেশন ফেস করতে পারেন। খুব ভালো কথা। এবার ইন্টারোগেশন যখন শুরু হয় তখন দেখা যায় আমার আইনজীবী অনলাইনে যে লিঙ্কটা পাঠানো হয়েছিল সেখানে যোগ দেওয়ার চেষ্টা করছে, আর সেটা পুলিশের তরফ থেকে অ্যাপ্রুভ করতে হবে, তবে ওই ইন্টারোগেশনে ঢুকতে হবে। আমি বলি পুলিশকে যে আমার আইনজীবী তো অপেক্ষা করছে, আপনি তাকে অ্যাপ্রুভ করছেন না কেন? বলছে আমি তো আপনাকে বলেছিলাম আপনি চাইলে আইনজীবীকে আপনার সঙ্গে রাখতে পারেন, সুতরাং তাকে তিনি আপনার পাশে রাখতে পারতেন কিংবা আপনি তার চেম্বারে চলে যেতে পারতেন, এটা আপনার দায়িত্ব ছিল, আমি কাউকে অ্যাপ্রুভ করবো না, কারণ আদালতের কোনো নির্দেশ নেই। মানে কোন লেভেলের ঢ্যাঁটামি সেটা বোঝানোর জন্য আমি এই ডিটেলসটা দিচ্ছি। তারপর প্রায় 2-2.5 ঘন্টা ধরে ইন্টারোগেশন চলে, দীর্ঘক্ষণ চলে। এবং আমি ব্যাঙ্গালোর থেকে কিসে আসি, কখন আসি, লাস্ট কবে এসছি, টিকিট কোথায় কাটি, এই সব জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমি জানি না তার সঙ্গে কি এখানে ব্যাপার ছিল, যাই হোক তাদের মনে হয়েছে, আমি ডিটেলসে সেটাতে যাচ্ছি না যেহেতু এটা আদালতের বিচারাধীন রয়েছে। করার পর তারপর সেটা নিয়ে আর কোনো রকম কোনো উচ্চ বাচ্চা হয়নি। এই এত কথা কেন বললাম? এরপর 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলা হয়েছিল রাজ্য পুলিশকে, অর্থাৎ 20 মার্চ এই ঘটনা ঘটেছে। 20 মার্চের পর কবে তাহলে এফিডেভিট দিতে হবে? এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে মোটামুটি। এটাই 5-7 তারিখ করে এপ্রিল মাসে দিতে হবে। কবে এফিডেভিট জমা দিয়েছে? এই স্ক্রিনশটটা দেখুন, আমি একদম আদালতের স্ক্রিনশট যেটা দেখাচ্ছি, একদম নিচের লাইনটা সেখানে দেখতে পাবেন 8/11/2024, অর্থাৎ এপ্রিল মাসে দেওয়ার কথা, আর সেইটা দিচ্ছে নভেম্বর মাসে, 8ই নভেম্বর 2024। ডেটটা একটু মনে রাখুন, এটা খুব ইম্পর্টেন্ট ডেট, 8/11/2024। কেন বলছি ষড়যন্ত্র চলছে আমাকে ফাঁসানোর জন্য? এই ডেটটাতেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইবার আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সেপ্টেম্বর মাসে আমার বাড়ির দরজা ভেঙে টেঙে আমার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে যায় পুলিশ। প্রায় 20-22 জনের একটা বিশাল পুলিশ বাহিনী আসে, সারা দিন ধরে আমাকে এবং আমার পরিবারকে টর্চার করা হয়, রীতিমতো মানসিক নির্যাতন করা হয়, এবং তারপর যা কিছু ছিল সমস্ত কিছু আমার বাড়ি থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে চলে যাওয়া হয় তদন্তের নামে। এবং আমার নামে পরপর 5টা এফআইআর বিভিন্ন থানা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে, যার মধ্যে 2টো ছিল নর্থ বেঙ্গল থেকে, একটা মাটিগড়া, একটা শিলিগুড়ি, এবং 3টে হয়েছিল এই দক্ষিণবঙ্গ থেকে, এক পূর্ব বর্ধমান, কালনা, যারা এসেছিল আমার বাড়িতে সার্চ অপারেশন করতে, এবং তারপরেও কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার। সো এই মামলাগুলো আমরা হাইকোর্টে করি, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করি যে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। উত্তরবঙ্গের যে 2টো মামলা ছিল সেগুলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হয়েছে। এই যে 3টে মামলা আছে সেটা মাননীয় রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে যায়, এবং 7/10/2024, 7ই অক্টোবর 2024, সেখানে পরিষ্কারভাবে মাননীয় রাজর্ষি ভরদ্বাজ জানিয়ে দেন যে এটা আমার জার্নালিস্টিক ফ্রিডমের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে পুলিশের এখতিয়ারই নেই এটা তদন্ত করার। পুলিশ এফিডেভিট দিয়ে জানাক যে তারা এটাতে তদন্ত করতে পারে কিনা, এবং তাদেরকে একটা ডেট দেওয়া হয় যার মধ্যে এফিডেভিট দিতে হবে। এখনো অবধি সেই এফিডেভিট জমা পড়েনি। এবার এই মামলাটা নিয়ে লাস্ট শুনানি হয়েছে 29 জানুয়ারি। এদেরকে বোধহয় নভেম্বরে এফিডেভিট দেওয়ার ডেট দিয়েছিল যে রাইটার ছিল। জানুয়ারি মাসে এসেও তারা বলছে আমাদের ফার্দার ডেট দেওয়া হোক। আবার এপ্রিল মাসে মামলাটা চলে গেছে। এই মামলায় তারা দিতে পারছে না। কেন? কেননা ওই যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়েছে, সেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটা প্রথমে শুনেছিলেন জাস্টিস অমৃতা সিনহা। মাননীয় অমৃতা সিনহা শোনার পর সেখানে তিনি রায় দেন যে আমার উপর এটা হেনস্থা করা হচ্ছে, এবং 2টো মামলার মধ্যে একটা তিনি তো বলেন যে আমার নামে কমপ্লেন করেছে, তো চাকরিটাই খেয়ে নেওয়া উচিত, কেননা সরকারি পদে থেকে অপব্যবহার এবং তার যা শিক্ষাগত যোগ্যতা, তার যা কমপ্লেনের ধরন রয়েছে, তার ওই চাকরিটা পাওয়ারই কোনো যোগ্যতা নেই। ভয়ে ভয়ে বলে আমরা সেই
কমপ্লেন তুলে নিচ্ছি, আরেকটি মামলা থেকে যায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এইটা হচ্ছে জাস্টিস সিনহার রায়। আমি একটুখানি অংশ আপনাদের মেন অংশটা পড়ে শোনাচ্ছি। Though the court is not appropriate authority to advise as to how the police should deal with such complaint, but the court feels that the police have far more important issues to handle rather than spend time on complaints which do not disclose any proper offense and are more to gain public attraction. পুলিশ কিভাবে কাজ করবে আদালত বলতে পারে না, কিন্তু পুলিশের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেদিকে কনসেন্ট্রেট করা উচিত রাদার দ্যান যে কমপ্লেন করা হয়েছে যার কোনো ভিত্তি নেই, যেখানে কোনো অফেন্স হয়েছে বলেই বোঝা যাচ্ছে না, এবং সেটা শুধুমাত্র পাবলিকের অ্যাট্রাকশন পাওয়ার জন্য পুলিশ করছে, সেই রকম কাজ বন্ধ করা উচিত। The court is not inclined to permit the police to proceed any further with the FIR that had been registered in response to the complaint filed by the Atri Sharma at this stage. ওই দুটো কমপ্লেনের একটা কমপ্লেন অত্রি শর্মা যেটা টিকে থাকে, সেইটার ক্ষেত্রে পুলিশকে ফার্দার কোনো অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারবে না, এটা পরিষ্কারভাবে লেখা থাকে। The respondents are directed to file an affidavit disclosing the necessity to proceed with such complaint in a mechanical manner without proper application of mind. নিজের মস্তিষ্ক ব্যবহার না করে এই ধরনের মেকানিক্যাল ওয়েতে এটাকে তদন্ত চালানোর চেষ্টা কেন করছে পুলিশ, সেটা তাদের এফিডেভিট করে জানাতে হবে। Such affidavit may be prepared and circulated by 22/11/2024. Exception, if any, to the same may be filed within a fortnight thereafter. 22শে নভেম্বরের মধ্যে তাদের সেই এফিডেভিট দিতে হবে, আর সেটা যদি ফেল করে তাহলে আরো 15 দিন তাদেরকে সময় দেওয়া হবে, এবং তারপর যা যা নির্দেশ দেওয়া তিনি দিয়ে দিয়েছেন। পুলিশ বুঝে গেছে যে এফিডেভিট দিয়ে তাদেরকে বলতে হবে তাদের তদন্ত করার এখতিয়ার কোথায় আছে, সেটা তারা করতে পারবে না। ফলে তারা কি করে, তারা এই রায়ের এগেনস্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটা ডিভিশন বেঞ্চে চলে যান, এবং সেখানে মাননীয় জাস্টিস শম্পা সরকার এবং মাননীয় জাস্টিস পার্থ সারথী চট্টোপাধ্যায় তাদের ডিভিশন বেঞ্চে চলে যায়। সেই যে ডিভিশন বেঞ্চের মামলাটা ফাইল হয়েছিল, সেই ফাইলিং এর ডেটটা একদম প্রথমেই দেখে নিন। দ্য কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অ্যান্ড ভার্সেস শুদ্ধশীল ঘোষ অ্যান্ড আদার্স। সেখানে মামলাটা কবে দাখিল হয়েছিল? 8/11/2024, 8ই নভেম্বর 2024। আর এখানে সেই বাগদা থানার কেসটা, তার এফিডেভিট যেটা এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, সেটা কবে দাখিল করা হয়েছে? 8 নভেম্বর 2024। একদম কাকতালীয়। ওখানে শিলিগুড়িতে, এই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে, সেখানে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে যে তারিখে এপ্রিল মাসে যে এফিডেভিট দেওয়ার কথা, সেই এফিডেভিট তারা দিয়ে শেষ করতে পারছে না, সেটা তারা ঠিক ওই 8ই নভেম্বর 2024-এই কলকাতা হাইকোর্টে দাখিল করছে। পুরোটাই বসে প্ল্যান করে একটা জিনিস হচ্ছে না তো? দুটোর সঙ্গে কোনো লিঙ্ক নেই তো? এই প্রশ্নটা তো উঠে যাচ্ছেই সেখানে। কেন উঠে যাচ্ছে? তার কারণ হচ্ছে, এখানে যে মামলাটা করা হয়েছিল, ভালো করে দেখুন, সেই মামলাটাই যে এফিডেভিট জমা দেওয়ার ডেট 8ই নভেম্বর 2024, একদম লাস্ট লাইনে যে এফিডেভিটটা এপ্রিল মাসে দেওয়া ছিল। এবার এটা করার কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে, যেখানে মাননীয় জাস্টিস অমৃতা সিনহা প্রথমে একটা কমপ্লেনকে তো বললেন যে যেভাবে কমপ্লেন করা হয়েছে তাতে তার চাকরিটাই নিয়ে নেওয়া উচিত, ভয়ে কমপ্লেন তুলে নেওয়া হলো। আর একটা কমপ্লেন রইলো যেটাকে এফিডেভিট দিতে বলা হলো, এফিডেভিট দিতে পারলো না, সেটা ডিভিশন বেঞ্চে গেল। ডিভিশন বেঞ্চে দেখুন কতগুলো হিয়ারিং হয়েছে, এবং এই এতগুলো হিয়ারিং এর মধ্যে আমার আইনজীবী কতক্ষণ কথা বলেছেন জানেন? হার্ডলি 5 মিনিট। এবং সেটাও তিনি বলেছেন আমার যখন সুযোগ আসবে আমি বলবো। আমার আইনজীবীকে একটাই প্রশ্ন করা হয়েছিল যে এই ব্যাপারে যদি আপনারা এত কিছু হন, আপনারা তদন্তে বাধা কেন দিচ্ছেন? আমার আইনজীবী বলেছিলেন তদন্তের কোনো জায়গাই নেই, পুলিশের কোনো এখতিয়ারই নেই তদন্ত করার, এটা হ্যারাসমেন্ট, সেই জায়গাটা আমি ব্যাখ্যা করব। এইটুকুনি বলার জন্য মিনিট 5 শুধু বলতে উঠেছিলেন। বাকি এই 3 দিন 4 দিন ধরে যা শুনানি হয়েছে, রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন এবং খুব উঁচু পর্যায়ের আইনজীবী, তিনি তার মতো করে 0.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তার বক্তব্য রেখে গিয়েছিলেন, এবং সব কিছু শোনা টোনার পরে সেখানে বুঝে গিয়েছিলেন যে মাননীয় বিচারপতিরা যে এটা ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। তারা পরিষ্কারভাবে সেই মামলাটাকে কোয়াশ করে দেন, বলেন যে এখানে পুলিশের কিছু করার নেই, পুলিশ এটা শুধু শুধু হ্যারাস করছে, এবং এই আরেকটা যে কমপ্লেন বাকি রয়েছে সেই কমপ্লেনটাও আমরা এখানে খারিজ করে দিলাম। ডিভিশন বেঞ্চে সেটাও খারিজ হয়ে গেছে। সেই একই রিলেটেড 3টে মামলা পড়ে আছে কলকাতা হাইকোর্টে,
যেটাতে অলরেডি স্টে হয়ে আছে। মাননীয় জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ স্টে করে দিয়েছেন। অর্থাৎ এখানে ডিভিশন বেঞ্চে যেহেতু এই মামলা খারিজ হয়ে গেছে, তাহলে এই ৩টে মামলার ভবিষ্যৎ কি? বোঝাই যাচ্ছে। আর পুলিশ তারাও বুঝতে পারছে, এই মমতা প্রশাসন তারাও বুঝতে পারছে, এই যে ঢাক ঢোল পিটিয়ে এতগুলো এফআইআর করেছিল, আমার বাড়ির দরজা ভেঙেছিল, আমার পরিবারকে আমাকে সারাদিন ধরে হেনস্থা করেছিল, আমার সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল, সেই মামলা টেকাতে পারবে না। আর সেই জন্য ওই বাগদা থানার পুরনো মামলা সেইটাকে টেনে এনে আবার নতুন করে কোনো কিছুর একটা জাল রচনা করার চেষ্টা করা হচ্ছে, যে এইসব করে পুলিশ থানায় তো নিয়ে আসতে পারবো না, এর তো কোনো মেরিট নেই, বুঝতেই পারছি। সে তো মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত বলে দিয়েছে আদালতে নিয়ে আসবো কোনো রকমে। আর আদালতে নিয়ে এলে ওই মহিলা কালো কোটধারীদের দিয়ে ঘিরিয়ে মারধর করিয়ে ভয় পাইয়ে দিয়ে ট্রমাটাইজ করিয়ে মুখটা বন্ধ করব, এই ছক করছে, এইটা চালাচ্ছে, এইভাবে রাজ্য চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত ভয় পেয়ে গেলেন। শুদ্ধশীল ঘোষকে যদি এত ভয় পান, তাহলে রাজনৈতিকভাবে যারা আপনার প্রতিপক্ষ তাদেরকে কতখানি ঠিক ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 8ই নভেম্বর যেদিনকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার জন্য আপনারা পিটিশন দায়ের করলেন, সেই একই দিনে কিভাবে কাকতালীয়ভাবে এই মামলার এফিডেভিট, যেটা এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল, সেইটা দিলেন। এতদিন বাদে ঘুম ভাঙলো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার? এইভাবে মুখ বন্ধ রাখবেন, এইভাবে ধমকাবেন, চমকাবেন, ভয় দেখাবেন, আর ভাবছেন সব চুপ করে যাব? বললাম না, নতুন করে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। একটার পর একটা ডেট দিয়ে, একটার পর একটা তথ্য দিয়ে আপনাদের সামনে নিয়ে এলাম। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা পুলিশ, তাদের কার্যকারণ নিয়ে? আপনাদের সামনে এই সমস্ত তথ্য রাখলাম, এবার আপনারা বিচার করে দেখুন ঠিক কতখানি ভীত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো ইউটিউবারদের জন্য, এবং তাদেরকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে মার খাওয়ানো হচ্ছে। যে করে হোক ডেকে নিয়ে যেতে হবে কলকাতা হাইকোর্টে, ওই রোজিনা রহমানকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, শুদ্ধশীলকে ওইভাবে অ্যাটাক করতে হবে, সেই রকম কোনো চক্রান্ত চলছে। সেই জন্য এত তৎপরতা, এতদিনের পুরনো মামলায় সেই জন্য নতুন করে এখন ঘুম ভেঙেছে। কি বলবেন? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।